পাঠ করছি ডক্টর তৌহিদুল ইসলাম ইমনের লেখা ক্লিনিক্যাল কেস 14। সিএনজির পেছনের দিকে সিট না পেয়ে আমাকে সামনের দিকে ড্রাইভারের পাশে বসতে হলো। কিন্তু বসার সময় আমি একটা উইয়ার্ড স্মেল পেলাম। সিএনজিতে বসার সময় একটা সিএনজি থেকে কি কি ধরনের স্মেল আসতে পারে সে সম্পর্কে আমার ব্রেইন আগেই অবগত আছে, কিন্তু এইবারের স্মেলটা একেবারেই উইয়ার্ড। কোনোভাবেই আমি মিলাতে পারছি না। আশেপাশে তাকালাম, বোঝার চেষ্টা করলাম, কোনো ক্লু পেলাম না। তাই আমি সেই স্মেলটাকে অ্যানালাইসিস করা শুরু করলাম। শুরুতেই মনে হলো এটা হিউম্যান সোয়েট অথবা ঘামের গন্ধ। হিউম্যান সোয়েট শুকিয়ে গেলে যেরকম স্মেল আসে ঠিক সেরকম। কিন্তু এখন তো বসন্তের শুরু কেবল, বাতাসে এখনও শীত শীত ভাব। এখন যদি কোনো সোয়েট শুকিয়েও যায় সেটা স্মেল হবে মাস্টার্ডের মতো, সরিষার মতো, একটু মাস্টি টাইপ। তবু সেই মাস্টি ওডরটা হবে থিন চিকন একটা স্মেল, ইন্টেন্সিটি হবে আরেকটু কম। কিন্তু আমার নাকে যে স্মেলটা আসছে সেটা তো আরেকটু তীব্র। শুধু মাস্টি নয়, ভালো লেভেলের পাঞ্জেন্ট অ্যান্ড শার্প। আমার মাথায় আসছে না কিছু, কিন্তু আমার মনে হচ্ছে এটা হিউম্যান সোয়েটের স্মেলই। তাহলে আমি যদি ধরেও নেই এটা হিউম্যান সোয়েটের স্মেল, তাহলে সেই স্মেলটা গ্রীষ্ম বর্ষা সময়কার শুকিয়ে যাওয়া হিউম্যান সোয়েটের স্মেলের কাছাকাছি। জুলাই আগস্টের দিকে যখন বাতাসে অনেক জলীয় বাষ্প থাকে, আর্দ্রতা অনেক বেশি থাকে, তখন সোয়েট শুকাতে চায় না। সেই সোয়েট জমতে জমতে একদিনে দুই দিনে যেরকম পাঞ্জেন্ট, ফ্লোজি, শার্প, ভায়োলেন্ট অ্যান্ড ভোলাটাইল হয়, ঠিক সেরকম একটা স্মেল। যদিও স্মেলটা শুধু এরকমই না, তবু আমি যদি স্মেলটার একদম বেসিক কম্পোনেন্টের দিকে চিন্তা করি, একেবারে বেসিক টেক্সচারটা, বেসিক লেয়ারটা চিন্তা করি, তাহলে এরকমই হবে। স্মেলটা যখন আসে তখন এই বেসিক টেক্সচারটাই বারবার লাগে। তবে মাঝে মধ্যে মনে হয় এই বেসিক লেয়ারটার উপরে আরেকটা টেক্সচার অ্যাড হয়। সেই সেকেন্ড লেয়ারটা জানুয়ারি ফেব্রুয়ারি, মানে শীত বসন্তে শুকিয়ে পড়া সোয়েটার স্মেলটা। মানে একই সাথে এখানে দুইটা লেয়ার এক্সিস্ট করছে। বেসিক লেয়ারটা হচ্ছে জুলাই আগস্টের দিকে শুকিয়ে যাওয়া সোয়েটার স্মেল, তার উপরে এডিশনাল লেয়ারটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শুকিয়ে যাওয়া সোয়েটার স্মেল। আমাকে যদি নামকরণ করতে হয় তাহলে আমি এই উইয়ার্ড বিলিয়ার্ড স্মেলটার বাংলায় নাম দিব ঘামন্ত ঘাড়মাদ্র সরিষা গন্ধ। ইংরেজিতে হবে সোয়েটি সুইটি মাস্টি স্মেল। কিন্তু কথা হচ্ছে এইটা দুইটা সময়ে ড্রাইড সোয়েটার স্মেল, সেই দুইটা সময় একসাথে এক্সিস্ট করছে না। মানে একই সাথে তো জুলাই আগস্ট আবার জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা টাইমলাইন একই সময় এক্সিস্ট করতে পারে না। তার মানে এইখানে স্মেলটা সোয়েটের মতো হলেও আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। তবে আমি এটা শিওর এই স্মেলটার অরিজিন হচ্ছে হিউম্যান বডি। তাই আমি আশেপাশে তাকাতে লাগলাম যে আমার আশেপাশে হিউম্যান অরিজিন কোথায় আছে। আমি তখন বাম দিকে তাকাতেই দেখি সিএনজি ড্রাইভারের মাথা, একমাত্র হিউম্যান সোর্স। আমি মাথায় তাকিয়ে দেখলাম কোথাও কোনো লেশন আছে কিনা, বারবার দেখলাম, কিছুই পেলাম না। হঠাৎ খেয়াল করলাম ড্রাইভারের এই দিকের কানটা একেবারে আমার নাকের লেভেলে, একেবারে আমার নাকের সমান্তরালে। At that moment, just at that moment, I have diagnosed the case. I have diagnosed the case. Just a simple yet powerful insight. আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি ফিরে গেলাম আমার শৈশবে। হায়, আমি এত কান খোঁচাখুচি করতাম যেটা বলার মতো না। আমি কান খোঁচানোটাকে একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়েছিলাম। সবসময় তো আশেপাশে কাঠি পেতাম না, তাই তখন খাতার কাগজের এক কোণা থেকে ত্রিভুজাকার শেপ করে একটা কাগজ ছিঁড়তাম। তারপর সেটাকে সিলিন্ড্রিক্যাল শেপ দেওয়ার চেষ্টা করতাম। তারপর সেটাকে কাঠির মতো রূপ দিয়ে কানের ভেতর খুঁচাতাম। এভাবে ভালোই চলছিল। আমি দেখলাম আমি যেভাবে কাগজটাকে শক্ত করে কাঠির মতো বানাই ফেলতে পারি, অন্যরা সেটা পারে না। আমার বন্ধুরা আমার কাছে সেই কাঠি বানানোর জন্য আসতে লাগলো, কাগজ থেকে কান খোঁচানোর কাঠি। কিন্তু একদিন বিকেলে ঘটল বিপত্তি। স্কুলের মাঠে খেলতে গিয়ে দেখি আমার কান প্রচণ্ড চুলকাচ্ছে। এখন আমাকে কিছু একটা কানে দিতেই হবে, মানে দিতেই হবে। আমি ডেসপারেটলি আশেপাশে কাগজ খোঁজার চেষ্টা করলাম। যখন কিছু খুঁজে পেলাম না, তখন আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করলাম। আই ওয়াজ ডেসপারেট। তারপর আমি সে মাঠের রেইন ট্রি গাছের তলায় একটা রেইন ট্রির ছোট শাখা পেলাম। দুই পাশে কতগুলো পাতা লাগানো, আমি সেই পাতাগুলো ঝরিয়ে ফেললাম। তারপর সেই ছোট্ট কাঠির মতো শাখাটাকে কানের ভেতরে গুজে দিলাম। গুজে দেওয়ার আগে এতটা বুঝিনি, গুজে দেওয়ার পর বুঝতে পারলাম এটাতে যে কি পরিমাণ বালি আর কাদা মেশানো।
আমি ভাবলাম কিছুই হবে না। আমি তখন স্কুলের টিউবওয়েলে গিয়ে কানের ভেতরে পানি ঢোকাতে লাগলাম। ভাবলাম ময়লা যেহেতু ঢুকেছে, পানি দিয়েই তো পরিষ্কার করতে হবে। বিপত্তি ঘটলো এর 2-3 দিন পর থেকে। আমার শরীরে জ্বর আসতে লাগলো, কানে ব্যথা আসতে লাগলো, মনে হয় যেন ভেতর থেকে চিলিক দিয়ে উঠতেছে, সাডেন থ্রোবিং পেইন, পালসেটাইল পেইন যাকে বলে। সারা দিন আর কিছুতে কনসেন্ট্রেট করতে পারলাম না, আবার কেউ বলারও সাহস পাচ্ছি না। সেদিন সারাটা দিন কোনোভাবে সহ্য করলাম। রাতে আমার ঘুম কখনো হয়েছে, আবার কখনো ভেঙেছে। জ্বরে আমার পুরো শরীর দুর্বল হয়ে গেছে। তারপর সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার বালিশে রক্ত আর হলুদ কিছুর মিশ্রণে পুজ লেগে আছে। আমার কানের ভেতর থেকে বেয়ে বেয়ে পড়তে পড়তে জায়গায় সেটা শুকিয়ে গিয়ে ক্রাস্টের মতো হয়ে আছে। গিয়ে যখন দেখতে গেলাম যে এটা কি, তখন সেদিন আমি ঠিক এই স্মেলটাই পেয়েছিলাম। ঠিক এরকম স্মেলটাই, যেটাকে আমি আজকে নাম দিয়েছি ঘামন্ত ঘামাগ্র সরিষাগন্ধ। তার মানে আজকে আমি যে স্মেলটা পাচ্ছি সেটাও ওটাইটিস মিডিয়ার পাজের স্মেল। আই হ্যাভ মার্কড ইট, আই হ্যাভ আইডেন্টিফাইড ইট। আমি জানি না কোনো বইয়ে কি লেখা আছে, আমি শুধু জানি আমি আজকে একটা স্মেলের নতুন নামকরণ করে ফেলেছি। আমি জানি আমি আজকে রোগীকে কিছু না জিজ্ঞেস করেও ডায়াগনোসিসে পৌঁছে গেছি। কিন্তু আমার যেটা হয়েছিল সেটা তো অ্যাকিউট ওটাইটিস মিডিয়া ছিল। আজকে ড্রাইভার ভাইয়ের যে গন্ধ পাচ্ছি সেটাও কি অ্যাকিউট, নাকি ক্রনিক ওটাইটিস মিডিয়া, অথবা এটা কি আদৌ ওটাইটিস মিডিয়া? আমি আবার ভাবা শুরু করলাম। আমাকে আবার একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমার যখন ওটাইটিস মিডিয়া হয়েছিল তখন তো আমার বয়স ছিল মাত্র 6-7। কিন্তু একিউট কেসটা আসলে ছোট বাচ্চাদেরই বেশি হয়, বড়দের ক্ষেত্রে বেশি হয় ক্রনিক কেসটা। পাজের এরকম স্মেল আসে যদি সেটা ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া হয়, যদি সেটা সিএসওএম এর কেস হয়। আমি মোটামুটি শিওর হয়ে গেলাম এটা সিএসওএমই। অবশ্য আরও কিছু ডিফারেন্সিয়ালস এক্সক্লুড করেছি, কিন্তু আমি একটু হেজিটেট ফিল করছি। আমি কি ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করেই ফেলবো কি না, নাকি জিজ্ঞাসা করব না, সেটা নিয়ে দ্বন্দ্বের মধ্যে আছি। মাঝে মধ্যে মনে হচ্ছে জিজ্ঞাসা করা উচিত হবে না, মাঝে মধ্যে মনে হচ্ছে জিজ্ঞাসা যদি নাই করি সারা জীবন মনের ভেতর একটা খুঁতখুঁত থেকেই যাবে। সবসময় মনে হবে আমি একটা ডায়াগনোসিসে পৌঁছেছিলাম শুধু স্মেলটা থেকেই, কিন্তু সেটা শিওর হতে পারলাম না। তাই শেষে আমি জিজ্ঞাসা করেই ফেললাম। আমি জিজ্ঞাসা করে ফেললাম, ভাই একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না। আপনি কি দীর্ঘদিন ধরে কানের সমস্যা আছে? আপনার কি দীর্ঘদিন ধরে কান দিয়ে পুঁজ পড়ে? আপনার কি দীর্ঘদিন ধরে এই কানে শুনতে সমস্যা হয়? সে অবাক হয়ে গেল। সে বলে উঠল, ভাই আপনি কেমনে জানেন, আপনি কেমনে জানেন? হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে ঘুরতেছি, ডাক্তারের কাছে যাই, ফার্মেসিতে যাই, ট্যাবলেট দেয়, অ্যান্টিবায়োটিক দেয় দামি, কিন্তু 2 দিন পরে আবার হয়। শুধু এইভাবে অ্যান্টিবায়োটিক খেয়ে লাভ হবে না ভাইজান, আপনি একটা নাক কান গলা বিশেষজ্ঞের ডাক্তার দেখান। এমনকি এইটার অপারেশনও লাগতে পারে, অথবা ময়মনসিংহ মেডিকেলে যান, সমাধান আছে, ঠিক জায়গায় যান। ড্রাইভার ভাই সব কথা শুনে আমাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কিভাবে বুঝলেন যে আমার কানে দীর্ঘদিনের সমস্যা? আমি বললাম, বুঝি, আমি অনেক কিছুই বুঝি। বলতে 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 হাসতে লাগলাম। ভেতরে ভেতরে আমার মনের কোণে ভেসে উঠল, জিনিয়াস, জিনিয়াস। আমার মনের আরেকটা কোণা সেটাকে কাউন্টার দিয়ে বলে উঠল, মেইন বুক, মেইন বুক, মেকানিজম, মেকানিজম। আমি আবার হাসতে লাগলাম। নিজেকে নিজের হঠাৎ ভয় লাগছে। তারপর আমি বুঝছি যে কোনো মূল্যে হোক এই ব্রেইনটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। এইখানে যেমন কত শত স্মৃতি জমা পড়ে আছে যেগুলো রোগ ডায়াগনোসিসের অ্যালগোরিদম হিসেবে কাজ করছে। আমার মাঝে মধ্যে আমার থট প্যাটার্নটাকে ওভারওয়েলমিং মনে হয়। আমার জীবনে আমি যতবার কোনো পেইন পেয়েছি, আমি যতবার কোনো একটা সেন্স পেয়েছি, সেটা কেমন ছিল, সেটার ধরন, তীব্রতা কেমন ছিল, সেগুলো আমার মাথায় সেভ করা আছে। আমি আমার সেই সময়ে নিজেকে ট্রেস করতে পারি। কোনো রুগী এসে যদি পেইনের কথা বলে, সেই পেইনের ধরন যদি আমার সেই মেমোরি ব্যাংকের রিজার্ভে থাকা কোনো ধরনের সাথে মিলে যায়, তাহলে আমি সেটাকে আমার মেমোরি দিয়ে ডায়াগনোসিস করি। অন্য অ্যালগোরিদমের কথা চিন্তা করি না। আই বিকাম দ্য অ্যালগোরিদম, মাই মেমোরি বিকাম দ্য অ্যালগোরিদম হিয়ার।